আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং দেশের বাইরে থেকে প্রবাস থেকে যারা আমার ভিডিও দেখতেছেন সকলকে জানাই বিএসটিভির পক্ষ থেকে শুভেচ্ছা এবং সুস্বাগতম। যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন এবং সাইডে থাকা বেল বাটনটা বাজিয়ে দিন যেন আমার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা আমার ভিডিওটি পেয়ে যান। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে ওসমান হাদিকে নিয়ে। প্রিয় দর্শক শ্রোতা, ওসমান হাদির খুনি যে ভারতে ধরা পড়েছে এই বিষয়টা নিয়ে যে বাংলাদেশ জামাত ইসলামী এবং ছাত্র শিবিরকে ফাঁসানোর চেষ্টা করছে সেই বিষয়টা নিয়েই আমি কথা বলতে চাচ্ছি আজকে। বাংলাদেশ জামাত ইসলামী কখনো তার প্রতিদ্বন্দ্বী দলের কারো সাথে এরকম খুন খারাপিতে কখনো গেছে এমন রেকর্ড বাংলাদেশ জামাত ইসলামীর নেই। এমনকি বাংলাদেশ ছাত্র শিবিরেরও এরকম রেকর্ড নেই। বাংলাদেশের সবচেয়ে পুরানো একটি দল যে জামাত ইসলামী, তার জন্মলগ্নের পরে থেকেই এ পর্যন্ত তাদের এমন কোনো রেকর্ড নাই যে কখনো তারা তাদের প্রতিদ্বন্দ্বী হিসাবে এইভাবে কাউকে খুন করেছে। এটা জামাতকে ফাঁসানোর জন্যই বিএনপি এবং ভারত মিলেই এই কাজটা করতেছে। তো সেই বিষয়টা আসলে খোলাসা করতে চাই যে এতদিন কেন ধরা পড়লো না, আর এখন কেন ধরা পড়লো, এবং ভারতেই বা কেন তাকে রিমান্ডে নেওয়া হবে, তাও আবার ওসমান হাদির খুনি হিসাবে তাকে রিমান্ডে নেওয়া হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, এই খুনের সাথে মূলত জড়িত বিএনপি এবং ভারত। বিএনপি বলতে এখানে কিছু ভারতপন্থী নেতারা জড়িত, বিশেষ করে সালাউদ্দিন জড়িত আছে, বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন, এবং বিএনপির আরো কিছু নেতা এবং পুলিশ ও আর্মির সিনিয়র অফিসার এর সাথে জড়িত। যারা ভারতপন্থী যেসব আর্মি অফিসার আছেন তারা এর সাথে জড়িত। তার প্রমাণ আপনি দেখেন, যখন বিএনপিকে কৌশল করে ক্ষমতায় নিয়ে আসা আছে, এটা তো ভারত নিয়ে আসে। ভারত যেহেতু বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসে কৌশল করে বা ইঞ্জিনিয়ারিং করে যেটাই বলেন, তো নিশ্চয়ই প্রশাসনের মাধ্যমেই তো ভারত এটা করছে। সেই সেনাবাহিনী এবং পুলিশ এদের মাধ্যমেই এটা করেছে। এরা যদি ভারতের কথা না শুনতো কখনোই এটা সম্ভব হতো না, এই ইঞ্জিনিয়ারিং করাটা। তো এই ক্ষেত্রে আপনি দেখেন, যখন ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে যখন সালাউদ্দিন স্বরাষ্ট্রমন্ত্রী হলো, ঠিক তার দু একদিনের মাথাতেই তাকে ইন্ডিয়ায় গ্রেপ্তার দেখানো হলো। তাকে বলা হলো কি যে সে ইন্ডিয়ায় অনেক আগে থেকেই আছে, কিন্তু সে বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছিল। ঠিক এমন সংবাদ পেয়ে তারা তাকে গ্রেপ্তার করেছে। একটা ভুয়া যে মেসেজ। এবার আরো একটা বিষয় আপনি মিলাই নেন, যখন বিএনপি ক্ষমতায় আসলো, ক্ষমতায় আসার পরে কিছু রদবদল করা হলো আর্মি অফিসারদের। ঠিক ক্ষমতায় আসার 2-3 দিনের মাথাতেই আর্মি অফিসারদের ব্যাপক পরিবর্তন হলো। যারা ভারতপন্থী অফিসার আছে তাদেরকে বিভিন্ন দায়িত্বে বসাই দিল। এরপরে 24-এর গণ অভ্যুত্থানে যেসব খুনিদের বিচার করছিল, সেই বিচারের যে মেন তাজুল ইসলাম, তাকেও সেখান থেকে সরিয়ে দিল। এইভাবে একের পর এক যে পরিকল্পনা করা হয়েছে, এটাই তার বড় প্রমাণ। এবং এই কাজগুলা সালাউদ্দিন জানে বা সালাউদ্দিনই করাইছে। আর এই শিলং সালাউদ্দিন তো ভারতে ছিল দীর্ঘদিন, সেখান থেকে ট্রেনিং নিয়ে আসছে ভারতের। এমনকি যতদূর শোনা যাচ্ছে যে তারেক রহমানকে মাইনাস করে তাকেই প্রধানমন্ত্রিত্ব দেওয়া হবে, এরকম একটা চক্রান্ত তারা করতেছে সেনাবাহিনী বা ভারত মিলে, বিএনপির 2-1 নেতা মিলে, যেগুলা বিএনপির সবাই জড়িত না। তারেক রহমান এটা কি করতে পারবে? এখন যদি তারেক রহমানকে বাঁচতে হলে তারেক রহমানের উচিত ভারতপন্থী নেতাদেরকে বহিষ্কার করা দল থেকে। ওসমান হাদির খুনিকে গ্রেপ্তার করেছে, তখন তাকে কোর্টে নিতে পারে। সে ভারতে অনুপ্রবেশ করার কারণে তাকে কোর্টে নিতে পারে। কোর্টের পরে তাকে ডাইরেক্ট জেল দিতে পারে যে ভারতে সে অন্যায়ভাবে ঢুকেছে। এই ক্ষেত্রে তাকে কোর্টে নিতে পারে। কিন্তু তারা কি করছে, তাকে কোর্টে নেওয়ার পরে তাকে 14 দিনের রিমান্ডে নেওয়া হলো। কি জন্য? ওসমান হাদির খুনিকে তার স্বীকারোক্তি আদায়ের জন্য। ওসমান হাদির খুনি কে খুন করেছে এই বিষয়ের তাদের তো দায়িত্ব দেওয়া হয়নি, তারা এটা করতে পারে না। ওরা কোন আইনে পাইছে যে ওসমান হাদির খুনির বিচার তারা করবে? বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা ওখানে তাদের আদালতে করতে পারে না।
তারা করতে পারে সে অনুপ্রবেশকারী তাদের দেশে আছে, তাকে জেল দিতে পারে এটার জন্য। জেল দেওয়ার পর তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করবে, এবং বাংলাদেশ সরকার যদি তার কাছে চাই, যেহেতু তাদের বাংলাদেশ সরকার এবং ভারতীয় সরকারের সাথে একটা চুক্তি আছে, কোনো আসামি তাদের দেশে থেকে থাকে সেক্ষেত্রে তারা দিতে বাধ্য সেই চুক্তি অনুযায়ী। তো সেই ক্ষেত্রে বাংলাদেশের কাছে দিতে পারে, বাংলাদেশের বিচার করবে। এইগুলা নিয়ে ভারতীয় মিডিয়ায় অনেক কথাবার্তা হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে। ভারতীয় মিডিয়াগুলানেও এই ধরনের কথাবার্তা বলছে যে কেন এটা ভারত সরকার করতে যাবে, এটা বাংলাদেশিদের অভ্যন্তরীণ বিষয়, তারা করবে, এটা তারা করতে পারে বাংলাদেশিরা, এটাকে নিয়ে কেন ভারতীয় সরকার এটা করবে। তো মিডিয়ায় সেখানে অভিযোগ তুলতেছে যে বাংলাদেশ জামাত ইসলামের যে দোহাই দিতেছে যে জামাত ইসলামের সাথে জড়িত বা শিবির জড়িত, এই ক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী এ পর্যন্ত কয়জন ভারতে পালিয়ে গেছে, বা বাংলাদেশ জামাত ইসলামী এ পর্যন্ত কয়জন তার প্রতিদ্বন্দ্বী দলের কাউকে হত্যা করেছে, এরকম জামাত ইসলামের জন্মলগ্ন থেকে এ পর্যন্ত একটিও রেকর্ড নেই। আর সেই ক্ষেত্রে কেন জামাত ইসলামী তাকে হত্যা করতে যাবে তার প্রতিদ্বন্দ্বী হিসাবে? বরং বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা ৮ই তাকে নির্বাচন করার সুযোগ দিত। ভারতীয় মিডিয়ায় যে আলোচনাগুলো হচ্ছে ওসমান হাদিকে নিয়ে, আসেন সেই ভিডিওটা আমরা দেখে আসি। ওসমান হাদি যতই ভারত বিদ্বেষী বক্তৃতা দিয়ে সে দেশের মানুষকে প্রভাবিত করার চেষ্টা করুক, সে তার মাতৃভূমির জন্য করেছে। তুমি এখন একজন অভিযুক্ত ব্যক্তি হয়ে ভারতের মাটিতে বসে মিডিয়ার সামনে বলছো যে জামাত শিবির তো পালিয়ে আসেনি বাংলাদেশ থেকে, জামাতের কোন নেতা পালিয়ে আসছে বাংলাদেশ থেকে? তারা তো ভোটে লড়ে কিছু মানুষের ম্যান্ডেট পেয়েছে, হোক তারা ভারত বিদ্বেষী, বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে তারা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট নিয়েছে, কিছু মানুষ তাদেরকে সমর্থন করছে, তারা তো বাংলাদেশ থেকে পালিয়ে আসেনি। এরা হচ্ছে সমাজের কুচক্রী, এরা বেসিক্যালি দেশের শত্রু, এরা বেসিক্যালি ভারতের শত্রু। এবং প্রথম